আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দেন, আমরা ক্লাস শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটা কমেন্ট করেন তো। হ্যাঁ, আজকে আমরা পড়াবো হচ্ছে বৃত্তের স্পর্শক। এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, বৃত্তের স্পর্শক ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে বৃত্তের স্পর্শক। স্পর্শকের ইংরেজি হচ্ছে ট্যানজেন্ট। হ্যাঁ, ট্যানজেন্ট, ট্যানজেন্ট অফ এ সার্কেল। আচ্ছা, বৃত্তের অনেক কিছু পড়ায় ফেলছি। হ্যাঁ, বৃত্ত আমাদের আর হয়তো 5টা ক্লাস লাগবে, তাহলে শেষ। 5-6টা ক্লাস হলে বৃত্ত শেষ হয়ে যাবে। এই যে বৃত্তের স্পর্শক, তো আমরা প্রথমে দেখবো যে স্পর্শক কি জিনিস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রথমে দেখবো যে স্পর্শক কি জিনিস। হ্যাঁ, আর স্পর্শক থেকে কি ধরনের থিওরি পরীক্ষা আসে, আর ওই থিওরিগুলো প্রথমে আলোচনা করব, তারপর আমরা স্পর্শক রিলেটেড গাণিতিক সমস্যায় চলে যাব। ঠিক আছে? আচ্ছা, দেখেন, স্পর্শক হচ্ছে একটা সরল রেখা। প্রথমে মনে রাখবেন যে স্পর্শক কি। স্পর্শক হচ্ছে একটা সরল রেখা। প্রথম কথা হচ্ছে স্পর্শক কি। স্পর্শক হচ্ছে একটা সরল রেখা। প্রথমে আমরা পড়বো স্পর্শক, তারপর পড়বো বৃত্তের স্পর্শক। হ্যাঁ, আগে পড়বো হচ্ছে স্পর্শক কি জিনিস, তারপর পড়বো বৃত্তের স্পর্শক কি জিনিস। ওকে, স্পর্শকের ইংরেজি হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট মানে আসলে স্পর্শক। তাহলে স্পর্শক কি? স্পর্শক হচ্ছে একটা সরল রেখা। যে সরল রেখা অন্য কোনো একটি বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, তাকে ওই বক্ররেখার ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলে। কথাটা আমি শুনতে একটু অড লাগলেও আমি বোঝাই দিচ্ছি ব্যাপারটা। আচ্ছা, যে সরল রেখা, দেখেন, যে সরল রেখা কোনো একটি বক্ররেখাকে কেবল একটি বিন্দুতে স্পর্শ করে, কেবল একটি বিন্দুতে স্পর্শ করে, তাকে ওই বক্ররেখার ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলে। অঙ্কিত স্পর্শক বলে। আগে বোঝেন যে স্পর্শক জিনিসটা কি, আগে তো এটা বোঝা দরকার যে স্পর্শক আসলে কি। স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, মাথায় রাখবেন, যে সরল রেখা। কারণ স্পর্শক হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখা কি করে? এই সরল রেখা হচ্ছে কোন একটা বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে, দেখেন, কেবল একটি বিন্দু মানে জাস্ট একটা বিন্দুতে কি করবে? স্পর্শ করবে, মানে টাচ করবে, ছেদ করবে না। কিন্তু স্পর্শক এক জিনিস, ছেদক আর এক জিনিস, আমি দেখাবো। তাহলে যে সরল রেখা কোন একটা বক্ররেখাকে কেবল একটা বিন্দুতে কি করবে? টাচ করবে, জাস্ট টাচ করবে, ছেদ করবে না, ছেদ করে চলে যাবে না, ভেদ করে চলে যাবে না, জাস্ট স্পর্শ করবে। তাকে বলতে কাকে বোঝাচ্ছি? তাকে মানে ওই সরল রেখাটাকে বোঝাচ্ছি। তাকে ওই বক্ররেখার, কোন বক্ররেখা? এই সরল রেখাটা যে বক্ররেখাকে একটা বিন্দুতে টাচ করছে, ওই বক্ররেখার ওই বিন্দুতে, ওই বিন্দু বলতে কোন বিন্দু? ওই যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুকে বোঝাচ্ছে। অঙ্কিত কি বলে? স্পর্শক বলে। দেখেন, মনে করেন এটা একটা বরল রেখা বলছি, এটা একটা বক্ররেখা। এটা একটা বক্ররেখা কিনা? এখন এই বক্ররেখার কোন একটা বিন্দুতে, কোন বিন্দুতে আপনার ইচ্ছা, ধরেন এই বিন্দুতে, ধরে নিলাম এই বিন্দুর নাম হচ্ছে এ। এই যে বক্ররেখা, এই বক্ররেখার এই এ বিন্দুতে একটা সরল রেখা স্পর্শ করবে। এই যে সরল রেখাটা এই বক্ররেখার কি সব জায়গায় স্পর্শ করছে? না, এই সরল রেখাটা কিন্তু এই বক্ররেখার সব জায়গাতে স্পর্শ করেনি।
শুধু একটা বিন্দুতে স্পর্শ করছে, জাস্ট টাচ করছে। এই জন্য এই সরলরেখাকে বলা হচ্ছে এই বক্ররেখার স্পর্শক। কিন্তু এই সরলরেখা কি এই বক্ররেখার সব বিন্দুতে স্পর্শ করছে? না, একটা বিন্দুতেই। তাই বলা হচ্ছে এই সরলরেখাটা হচ্ছে এই বক্ররেখার ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। কোন বিন্দু? যে বিন্দুতে স্পর্শ করছে। তাহলে যে সরলরেখা কোন একটি বক্ররেখাকে, তাহলে এই যে একটা সরলরেখা, এটা এই বক্ররেখাকে কেবল একটি বিন্দুতে স্পর্শ করে, এই যে কেবল একটা বিন্দুতে স্পর্শ করছে, তাকে মানে এই সরলরেখাকে বলা হয় ওই বক্ররেখার, মানে এই যে এই বক্ররেখার ওই বিন্দুতে মানে যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এখন বলা হচ্ছে ভাই কেন, মানে এইটা কেন বলতে হয় যে তাকে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলে? কারণ আমি যদি স্পর্শক এখানেও তো আঁকাতে পারি, আমি এখানেও তো স্পর্শক আঁকাতে পারি। তো এখানে স্পর্শক আঁকালে এই স্পর্শক আর এই স্পর্শক কি সেম হবে? না, এই স্পর্শক আলাদা, এইটা আলাদা। তার মানে কোন সরল রেখার, কোন বক্ররেখার প্রত্যেক বিন্দুতে এক একটা স্পর্শক আঁকা যায়। এখানে একটা স্পর্শক আঁকা যাবে, এখানে একটা আলাদা স্পর্শক আঁকা যাবে, এখানে একটা আলাদা স্পর্শক হবে, এই যে। তার মানে প্রত্যেক বিন্দুতে যেহেতু একটা একটা করে স্পর্শক আঁকা যায়, সুতরাং আমাকে উল্লেখ করতে হবে যে এই স্পর্শকটা আসলে কোন বিন্দুতে। এই জন্য কিন্তু এখানে উল্লেখ করা আছে যে তাকে ওই বক্ররেখার ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলে। কথা কি বুঝছেন? তার মানে স্পর্শক কোনটা? স্পর্শক হচ্ছে এই যে এটা। তাহলে স্পর্শক হচ্ছে একটা সরল রেখা যা কোনো বক্ররেখাকে কেবল একটা বিন্দুতে স্পর্শ করে। এটুকু বুঝছেন? এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে বৃত্তের স্পর্শক। এটা হচ্ছে স্পর্শকের জেনারেল সংজ্ঞা। এবার বলবো বৃত্তের স্পর্শক। আচ্ছা, বৃত্তের স্পর্শক কি? বৃত্ত কি একটা বক্ররেখা না? বৃত্ত কিন্তু একটা বক্ররেখা। খেয়াল করেন, এই যে এটা তো একটা রেখা, কিন্তু এটা কি সোজা? এটা কিন্তু বক্ররেখা। তার মানে বৃত্ত কিন্তু একটা বক্ররেখা। তাইলে যে সরলরেখা কোনো বৃত্তের কেবল একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে তাকে বলে ওই বৃত্তের ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। হ্যাঁ, তাহলে যে সরলরেখা কোনো বৃত্তের, আর আগের সংজ্ঞায় বলছিলাম যে সরলরেখা কোনো একটি বক্ররেখাকে, আর এখন আমরা বলতেছি কি, যে সরলরেখা কোনো বৃত্তের কেবল একটি বিন্দুতে স্পর্শ করে তাকে ওই বৃত্তের ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলে। ঠিক আছে? কি বলছে? যে সরলরেখা কোনো বৃত্তের কেবল একটি বিন্দুতে স্পর্শ করে, মানে টাচ করবে, জাস্ট টাচ করবে, ছেদ করবে না। যেমন এইটা একটা বৃত্ত, এই যে এটা কিন্তু বৃত্তের স্পর্শক না, এটা কিন্তু ছেদক। কারণ এই সরলরেখাটা বৃত্তকে ছেদ করে চলে গেছে, তাহলে এটা কিন্তু ছেদক। এটা কিন্তু কি? এটা কিন্তু ছেদক। কিন্তু স্পর্শক মানে হচ্ছে এরকম ছেদ করবে না। সরলরেখাটা কি হবে? এই বৃত্তের কোনো একটা বিন্দুতে জাস্ট টাচ করবে। মনে করেন যে এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকাই, তাহলে এই যে দেখেন এই সরলরেখাটা খালি এই বিন্দুতে জাস্ট স্পর্শ, আমার তো হয়নি, ভালো হয়নি, স্পর্শ এখানে না করে এখানে করে গেছে। আচ্ছা, যে কোনো এক বিন্দুতে স্পর্শ করবে, বুঝছেন? মনে করেন যে এই বিন্দুতে এই যে জাস্ট ছেদ করবে না, শুধু টাচ করবে। এটা হলো স্পর্শক আর এটা হলো ছেদক। ছেদক আর স্পর্শকের মধ্যে পার্থক্য আছে কিন্তু। স্পর্শক হচ্ছে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে, আর ছেদক হচ্ছে কি করে? ছেদ করে যায়। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন একটা জিনিস চিন্তা করেন। তাহলে কোন একটা সরলরেখা কি করবে? একটা বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শ করবে। তাহলে বৃত্তের মনে করেন এই বিন্দুতে একটা সরলরেখা কি করবে? স্পর্শ করবে, এই যে। তাহলে এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক। কিন্তু এই বৃত্তের তো অনেক বিন্দু আছে, সেই অনেক বিন্দুর মধ্যে কোন বিন্দুতে স্পর্শ করছে? এই বিন্দুতে। তাই এই স্পর্শক, এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। কারণ আমি তো এখানে যদি স্পর্শক আঁকাই তখন তো এইটা হবে না, এখানে স্পর্শকটা তো আলাদা হবে। তার মানে একটা বৃত্তের প্রত্যেক বিন্দুতে এক একটা স্পর্শক আঁকা যায়, যে প্রত্যেক বিন্দুতে এক একটা স্পর্শক আঁকা যায়। তাহলে একটা বৃত্তের উপর কতগুলো স্পর্শক আঁকা যায়? অসংখ্য। একটা বৃত্তের উপর অসংখ্য স্পর্শক আঁকা যায়। কিন্তু কোন একটা পার্টিকুলার বিন্দুতে, এই বিন্দুতে কয়টা আঁকা যাবে? এই বিন্দুতে কেবল একটাই আঁকা যাবে।
এই একটার বাইরে কিন্তু আঁকা যাবে না। বুঝলেন? কিন্তু প্রশ্ন কিন্তু দুইটা, একটা হলো একটা বৃত্তের উপর কতগুলো স্পর্শক আঁকা যায়, অসীম সংখ্যক। কিন্তু প্রশ্ন যদি এরকম হয় যে একটা বৃত্তের একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়, তাহলে একটা বিন্দুতে একটা বৃত্তের পার্টিকুলার কোন একটা বিন্দুতে কেবল একটাই স্পর্শক আঁকা যায়। কিন্তু যদি বলে যে একটা বৃত্তের উপর কতগুলো স্পর্শক আঁকা যায়, তখন কিন্তু বলে নাই যে একটা বৃত্তের একটা বিন্দুতে। একটা বৃত্তের উপর যেহেতু অসংখ্য বিন্দু, তো প্রত্যেক বিন্দুতে এক একটা স্পর্শক আঁকা যায়, তাহলে এরকম অসংখ্য স্পর্শক আঁকা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে একটা বৃত্তের উপর কতগুলো স্পর্শক আঁকা যায়, উত্তর হচ্ছে অসংখ্য। আর যদি বলে একটা বৃত্তের কেবল একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়, তাহলে উত্তর হচ্ছে একটা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আসছে, নোট দিয়ে লিখে রাখবেন যে একটা বৃত্তের উপর অসংখ্য স্পর্শক আঁকা যায়, কিন্তু একটা বৃত্তের একটি মাত্র বিন্দুতে কেবল একটি স্পর্শকই অঙ্কন করা যায়। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে সাধারণ স্পর্শক। দেখেন, তাহলে বৃত্তের স্পর্শকের ব্যাপারটা ক্লিয়ার হলো। এই একটা বৃত্ত, এই বৃত্তের কোনো একটা বিন্দুতে এই যে একটা সরলরেখা স্পর্শ করে গেছে, সুতরাং এটা যদি এবি সরলরেখা হয়, তাহলে এই এবি সরলরেখা হচ্ছে এই বিন্দুটা যদি সি বিন্দু হয়, তাহলে এই এবি সরলরেখা হচ্ছে সি বিন্দুতে এই বৃত্তের স্পর্শক। আমি এখানে যদি একটা সরলরেখা আঁকাই, মনে করেন এটা হচ্ছে ইএফ সরলরেখা যা এই ডি বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং ইএফ সরলরেখা হচ্ছে এই ডি বিন্দুতে এই বৃত্তের একটা স্পর্শক। ওকে, আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে সাধারণ স্পর্শক। এখন আমরা পড়ব হচ্ছে কমন ট্যানজেন্ট, বাংলায় বলে সাধারণ স্পর্শক। আচ্ছা, বাংলায় বলে সাধারণ স্পর্শক। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ স্পর্শক ব্যাপারটা কি? সাধারণ ব্যাপারটা কখন আসে? যখন একটা জিনিস অনেক জনের মধ্যে থাকে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? সাধারণ বলি না? কমন কখন বলি? যেমন আমরা মনে করেন যে 3x² প্লাস 5x, এখান থেকে x কমন নিই, কারণ x এর মধ্যে আছে, x কিন্তু এর মধ্যে আছে, তাই আমরা কি করছি? x কমন নিচ্ছি। তাহলে কমন মানে হচ্ছে যে জিনিসটা সবার মধ্যে থাকে, তাকে বলে কমন, বাংলায় বলে সাধারণ। হ্যাঁ, এখন দেখেন, মনে করেন এটা একটা বৃত্ত, খেয়াল করেন প্লিজ, এটা একটা বৃত্ত, ওকে, এবং এখানে আর একটা বৃত্ত আছে, এগুলো হচ্ছে কেন্দ্র। এখন এই যে দুইটা বৃত্ত, এখন আমি এই বৃত্তের কোন একটা বিন্দুতে এমন একটা স্পর্শক আঁকাবো যে স্পর্শকটা ওই বৃত্তেরও একটা বিন্দুতে স্পর্শ করে যাবে। মনে করেন আমি একটা স্পর্শক আঁকাই, হ্যাঁ, দেখেন, মানে এমন একটা স্পর্শক যা এই বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শ করবে, সেই একই স্পর্শক আবার এখানেও এই বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শ করবে, তাহলে এই স্পর্শককে বলা হচ্ছে সাধারণ স্পর্শক। এই স্পর্শকে কি বলা হচ্ছে? সাধারণ স্পর্শক। কারণ যে স্পর্শকটা, মানে যে সরলরেখা দুইটি বৃত্তের কি করে, দুইটি বৃত্তের কোন একটা বিন্দুতে, এই বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করছে, ওই বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করছে, সেটাকে বলা হচ্ছে সাধারণ স্পর্শক। কারণ এই স্পর্শকটা এরও স্পর্শক, এই সরলরেখাটা এরও স্পর্শক, তাহলে এই সরলরেখা হচ্ছে এই দুইজনের সাধারণ স্পর্শক। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সাধারণ স্পর্শককে আমরা কিভাবে বলবো? যদি একটি সরলরেখা দুইটা বৃত্তের স্পর্শক হয়, তাহলে তাকে সাধারণ স্পর্শক বলে। এই সরলরেখাটা এরও স্পর্শক, তাহলে এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্ত এবং এই বৃত্তের কি সাধারণ স্পর্শক। ক্লিয়ার? এখন আমি আরো একটু আরেকটা আঁকাই, দেখেন, আমাকে বলেন তো, এটা হলো কেন্দ্র, এটা হলো এই বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র হচ্ছে এ, এর কেন্দ্র হচ্ছে বি, এর কেন্দ্র হচ্ছে এ, এর কেন্দ্র হচ্ছে বি। আচ্ছা, আমাকে বলেন তো, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কি এই বৃত্তকে স্পর্শ করেনি একটা বিন্দুতে? ইয়েস। তার মানে এই সরলরেখাটা এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তেরও স্পর্শক। আবার এই সরলরেখাটা কিন্তু এই বৃত্তকেও কিন্তু একটা বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং এই সরলরেখাটা কিন্তু এরও স্পর্শক। তার মানে এই সরলরেখাটা কিন্তু এই এ বৃত্ত আর বি বৃত্ত, এই দুইজনের সাধারণ স্পর্শক, তাই কিনা?
তাহলে এখানে ধরেন এটা সিডি নাম দেন, তাহলে এই সিডি সরলরেখাটা এ এবং বি উভয়ের সাধারণ স্পর্শক, এভাবে লিখে রাখবেন। চিত্র এটা আঁকায় লিখবেন যে এটা সিডি সরলরেখা নাম দেন। এই সিডি সরলরেখা এ এবং বি, এ মানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে বলা হচ্ছে এ বৃত্ত, বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম দিচ্ছে বি বৃত্ত। তাইলে সিডি সরলরেখাটা এ এবং বি উভয়ের সাধারণ স্পর্শক। এখন এই যে এখানেও কিন্তু সিডি এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক, এখানেও কিন্তু এই সিডি সরলরেখা এই দুই বৃত্তের সাধারণ স্পর্শক, বাট এখানে আর এখানে একটা পার্থক্য আছে। একটু তাকাবেন প্লিজ, এবার মনোযোগ দেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে যে স্পর্শকটা, এদিকে তাকান, এখানে যে স্পর্শকটা আর এখানে যে স্পর্শকটা, এদের মধ্যে একটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। সেটা হলো উভয় বৃত্ত, এদিকে তাকান, এই বৃত্ত, এদিকে তাকান প্লিজ, এদিকে, এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র, উভয় বৃত্তের কেন্দ্র কিন্তু এই স্পর্শকের উপরে অবস্থান করতেছে, মানে একই পাশে। উভয় বৃত্তের কেন্দ্র, সেন্টার, স্পর্শকের একই পাশে অবস্থান করতেছে। উভয় বৃত্তের কেন্দ্র স্পর্শকের একই পাশে। দেখেন এই বৃত্তের কেন্দ্র স্পর্শকের উপরে, এই বৃত্তের কেন্দ্রটা স্পর্শকের উপরে, একই পাশে। একই পাশে কিনা, স্পর্শকের একই পাশে, যদি স্পর্শকের বাম পাশে বা ওই পাশ থেকে দেখলে ডান পাশে। যদি সাধারণ স্পর্শকের মানে উভয় বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের একই পাশে অবস্থান করে, তখন এই স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। উভয় বৃত্তের কেন্দ্র যদি স্পর্শকের একই পাশে অবস্থান করে, তবে ওই স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। এইখানে একটু খেয়াল করেন, এই বৃত্তের কেন্দ্রটা স্পর্শকের নিচে আর এই বৃত্তের কেন্দ্রটা স্পর্শকের উপরে, বা এইভাবে বলতে পারেন এই বৃত্তের কেন্দ্রটা স্পর্শকের বাম পাশে, এই বৃত্তের কেন্দ্রটা স্পর্শকের ডান পাশে। তার মানে কি? তার মানে উভয় বৃত্তের কেন্দ্র স্পর্শকের একই পাশে না, দুই বিপরীত পাশে। তার মানে বৃত্তের কেন্দ্রদ্বয় যদি দেখেন, বৃত্ত দুইটার কেন্দ্র যদি স্পর্শকের দুই বিপরীত পাশে অবস্থান করে, মানে একটা কেন্দ্র এক পাশে আর একটা কেন্দ্র আরেক পাশে, দেখেন এটা হলো স্পর্শক, এইটার সেন্টার এই পাশে, এইটার সেন্টার স্পর্শকের এই পাশে, তাহলে এটাকে বলে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক, ঠিক আছে। তাহলে স্পর্শক আবার দুই রকম, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এখন কোনটা সরল সাধারণ স্পর্শক আর কোনটা তির্যক সাধারণ স্পর্শক, এটা কি বুঝতে পারবেন না? এটা কি বুঝতে পারবেন না? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। ক্লিয়ার? আচ্ছা, এখন কোনটা সরল সাধারণ স্পর্শক কোনটা তির্যক সাধারণ স্পর্শক, আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে যদি উভয় বৃত্তের কেন্দ্র যদি স্পর্শকের একই পাশে অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আর উভয় বৃত্তের কেন্দ্র যদি মানে বৃত্ত দুইটার কেন্দ্র যদি এই সাধারণ স্পর্শকের দুই বিপরীত পাশে অবস্থান করে, একটা কেন্দ্র এই পাশে একটা কেন্দ্র এই পাশে, তাহলে এটাকে বলে তির্যক সাধারণ স্পর্শক। এখন আমি যদি এখানে আরেকটা স্পর্শক আঁকাই, এই দেখেন, এই যে এখানে আমি আরেকটা স্পর্শক আঁকালাম, এটাও কিন্তু সরল সাধারণ স্পর্শক, কারণ এটাও কিন্তু সাধারণ স্পর্শক। কেন? কারণ এইটাও কিন্তু এই বৃত্তকেও একটা বিন্দুতে স্পর্শ করছে, আবার এই বৃত্তকেও একটা বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং এটাও কিন্তু আমাদের সাধারণ স্পর্শক। এবং দেখেন এই বৃত্তের কেন্দ্র কিন্তু স্পর্শকের এই পাশে, এই বৃত্তের কেন্দ্র কিন্তু স্পর্শকের এই পাশে, তার মানে কি উভয় বৃত্তের কেন্দ্র স্পর্শকের একই পাশে অবস্থান করতেছে, সুতরাং এটাও কিন্তু সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক, উভয় বৃত্তের কেন্দ্র স্পর্শকের একই পাশে থাকবে। আমি যদি এখানে আরেকটা স্পর্শক আঁকাই, দেখেন হলো না, এই যে দেখেন এটাও কিন্তু এই বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করছে, আবার এই বৃত্তকেও একটা বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং এইটাও কিন্তু এই উভয় বৃত্তের সাধারণ স্পর্শক, তাই কি না? হ্যাঁ, এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে স্পর্শকের এই পাশে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে স্পর্শকের এই পাশে, তার মানে দুই বৃত্তের কেন্দ্র স্পর্শকের দুই বিপরীত পাশে অবস্থান করতেছে, তাহলে এটাও কিন্তু তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে আমরা সরল সাধারণ স্পর্শক, তাহলে স্পর্শক কয় রকম মাথায় রাখবেন, স্পর্শক দুই প্রকার, স্পর্শক দুই প্রকার। স্পর্শকের প্রকার ভেদ করতেছি। নাম্বার 1 হচ্ছে সরল সাধারণ স্পর্শক, নাম্বার 2 হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। চিত্রগুলো আগায় নেবেন।
এখন আমরা দেখব যে দুইটা বৃত্তের কতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে, সর্বোচ্চ কতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে, দুইটা বৃত্তের সর্বোচ্চ কতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা আসছে। দুটি বৃত্তের সর্বোচ্চ যত সংখ্যক সাধারণ স্পর্শক থাকতে পারে, দুটি বৃত্তের সর্বোচ্চ যতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে, দুইটা বৃত্তের সর্বোচ্চ যতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে। আচ্ছা, তো এখানে মোট হচ্ছে আমরা চারটা কন্ডিশন পড়বো, চারটা না, একটা দুইটা তিনটা চারটা, চারটা কন্ডিশন, চারটা না পাঁচটা। আচ্ছা দেখি একটা একটা করে বের করে হবে না। তাহলে শর্ত এক, নাম্বার ওয়ান, এক নাম্বার কন্ডিশন হচ্ছে দুইটা বৃত্ত যদি, দেখেন এদিকে তাকান, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে, যেমন এটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এরা কিন্তু দুইজনকে স্পর্শ করে ফেলছে। আবার এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে ছেদ করে ফেলছে। এইটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এবং ছোট বৃত্তটা বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান করতেছে। আর এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এরা কিন্তু পরস্পরকে স্পর্শ করেনি, ছেদ করেনি, হ্যাঁ, এবং একজন আর একজনের ভিতরে অবস্থান করছে না। এই হলো কয়টা কেস? এই চারটা কেস। তার মানে কন্ডিশন মোট চারটা আসবে। ঠিক আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। ওকে, আচ্ছা, তার মধ্যে এই কন্ডিশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসছে, এই দুইটা কন্ডিশন থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আরেকটা আছে, আরেকটা হচ্ছে পাঁচটা কন্ডিশন মোট। এই যে দেখেন, এখানেও কিন্তু একটা বৃত্ত আরেকটা বৃত্তকে টাচ করছে, কিন্তু ভেতর থেকে অন্তঃস্পর্শ। আর এখানে একটা বৃত্ত আরেকটা বৃত্তকে টাচ করছে, কিন্তু একজন আরেকজনের ভিতর না, তার মানে এটা বহিঃস্পর্শ। এই মোট পাঁচটা কেস। তাহলে আমরা এখন যদি বলি, প্রথমে এই কেসটা পড়বো, এটা হ্যাঁ, এখানে কি, এখানে হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে কিন্তু টাচ করেনি, স্পর্শ করেনি, দেখেন স্পর্শ করেনি, এবং ছেদও করেনি, এবং ছোট বৃত্ত বড় বৃত্তের ভেতরেও অবস্থান করতেছে না। এটা কি তাই কেস না? ইয়েস। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে, দেখেন প্লিজ, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে বা ছেদ না করে বা ছোট বৃত্তটি বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান না করে, হ্যাঁ, ছোট বৃত্তটি বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান না করে, তবে ওই বৃত্ত দুটির সর্বোচ্চ চারটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চারটি সাধারণ স্পর্শক থাকতে পারে। সাধারণ স্পর্শক থাকতে পারে না, থাকবে, স্পর্শক থাকবে। দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে বা ছেদ না করে, বা ছোট বৃত্তটি যদি বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান না করে, তবে ওই বৃত্ত দুইটার সর্বোচ্চ কয়টা? চারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই বৃত্ত দুইটার সর্বোচ্চ চারটি সাধারণ স্পর্শক থাকবে। আচ্ছা, এই চিত্রটা কেমন হবে? চিত্রটা আঁকাই নেবেন প্লিজ, কাইন্ডলি চিত্রটা আঁকাবেন। হ্যাঁ, এই কন্ডিশনের চিত্র হচ্ছে এরকম। এখানে কেউ দুইটা বৃত্ত পরস্পরকে টাচ করবে না, ছেদ করবে না, তাহলে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই দেখেন, এরা দুজন পরস্পরকে স্পর্শ করেনি, ছেদও করেনি, এবং একটা বৃত্ত আর একটা বৃত্তের ভেতরে অবস্থান করছে না। তার মানে এখন এই দুইটা বৃত্তের চারটা সাধারণ স্পর্শক থাকবে, ম্যাক্সিমাম চারটা, এর বেশি হবে না। সেই চারটা কি কি? এই যে নিচ দিয়ে একটা সাধারণ স্পর্শক, এই যে একটা উপর দিয়ে একটা সাধারণ স্পর্শক,
ঠিক আছে। আর এই যে তির্যক ভাবে দুইটা, এইভাবে এই যে আঁকাই কঠিন, এই একটা, আবার এই পাশ দিয়ে তির্যক একটা, এই হলো চারটা। হ্যাঁ, এটা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এই হলো চারটা। তার মানে দুইটা বৃত্ত যখন দেখেন এই 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 রেখাটা এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এই রেখাটা এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এই রেখাটা এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এই রেখাটা এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে। তার মানে এখানে কিন্তু চারটাই কিন্তু বৃত্তের স্পর্শক। তার মানে চারজনই কিন্তু উভয় বৃত্তের স্পর্শক। তার মানে চারজনকেই আমরা বলবো সাধারণ স্পর্শক। ঠিক আছে। তবে এই দুইটা বৃত্তের সর্বোচ্চ 4টা সাধারণ স্পর্শকই থাকতে পারে, এর চেয়ে বেশি থাকতে পারে না। এবং সেই কন্ডিশনই এটা 1 নাম্বার কন্ডিশন, যেখানে 4টা স্পর্শক থাকবে মানে দুইজনের। এবং এটাই ম্যাক্সিমাম, দুইটা বৃত্তের সর্বোচ্চ সাধারণ স্পর্শক 4টা, এর চেয়ে বেশি থাকতে পারে না, সে বৃত্ত দুইটা যেভাবেই থাকুক। ওকে, এবার কন্ডিশন 2। কন্ডিশন 2 দেখেন, শর্ত 2 হচ্ছে বৃত্তদ্বয় যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, দেখেন খুব ইম্পর্টেন্ট, বহিস্থভাবে স্পর্শ করে তবে সেক্ষেত্রে এদের সর্বোচ্চ 3টি সাধারণ স্পর্শক থাকতে পারে, 3টি সাধারণ স্পর্শক থাকবে। সাধারণ স্পর্শক থাকবে। বৃত্তদ্বয় কি, এবার কন্ডিশন কি, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে দুইটা বৃত্ত আছে যারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। বহিস্থভাবে মানে কি জানেন, মানে দুইটা বৃত্ত পরস্পরকে বাইরে থেকে স্পর্শ করবে। হ্যাঁ, এই যে দুইটা বৃত্ত পরস্পরকে এই যে বাইরে থেকে টাচ করছে, এই যে টাচ করছে, তাহলে এই দুইটা বৃত্তর সর্বোচ্চ 3টা, এই যে সর্বোচ্চ 3টা সাধারণ স্পর্শক থাকবে। একটা হলো এই যে নিচ দিয়ে, হ্যাঁ আমার যদিও আঁকানো হচ্ছে না, এই যে হ্যাঁ এখানে টাচ করবে, কিন্তু টাচ করাতে পারলাম না, এখানে একটা, হ্যাঁ ঠিক আছে। ওকে, আর একটা হচ্ছে এই যে দুইজন যে স্পর্শ করছে, এই যে স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দু দিয়েও একটা স্পর্শক আঁকা যাবে। হ্যাঁ, তাহলে এই হলো একটা, এই হলো 2টা, আর এই হলো 3টা। তাহলে এই যে স্পর্শ দুইজন যেখানে যে বিন্দুতে টাচ করছে না, ওই বিন্দু দিয়েও একটা স্পর্শক চলে যাবে। তাহলে মোট 3টা। ক্লিয়ার বিষয়টা? তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে যখন বহিস্থভাবে টাচ করবে, স্পর্শ করবে, তখন সেক্ষেত্রে আমরা 3টা সাধারণ স্পর্শক পাবো, 3টা। আর যখন দুইজন পরস্পরকে টাচ করছে না, ছেদ করছে না, দুইজন আলাদা দুই জায়গায় বাইরে আছে, হ্যাঁ তখন 4টা। ওইটাই ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি থাকা সম্ভব না। এবং 3 নাম্বার কন্ডিশনে দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, অন্তঃস্পর্শ, একটা বহিঃস্পর্শ, একটা হচ্ছে অন্তঃস্পর্শ। এই যে এখানে হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, এই জন্য বলা হচ্ছে এটাকে বলে বহিঃস্পর্শক। হ্যাঁ, আর এখানে এই একটা বৃত্ত, এর ভিতরে আর একটা বৃত্ত এই বৃত্তকে স্পর্শ করছে, দেখেন এখানে স্পর্শ করছে। তাহলে যেহেতু এই ছোট বৃত্তটা বড় বৃত্তের ভেতরে থেকে স্পর্শ করছে, তাই এটাকে বলা হচ্ছে বৃত্তদ্বয় যদি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে। এরা দুজন পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করছে, কেন? কারণ এই ছোট বৃত্তটা স্পর্শ করছে, কিন্তু সেটা বড় বৃত্তের ভিতরে অভ্যন্তরে থেকে স্পর্শ করছে, তাই বলা হচ্ছে অন্তঃস্পর্শ। হ্যাঁ, তাহলে 3 নাম্বার কন্ডিশন হচ্ছে দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তবে বৃত্ত দুটির কেবল একটি স্পর্শক থাকবে, একটি সাধারণ স্পর্শক থাকবে। তাহলে বৃত্ত দুইটার কি কেবল
একটি সাধারণ স্পর্শক থাকবে। সেই সাধারণ স্পর্শক কোনটা জানেন? এরা দুইজন যে বিন্দুতে স্পর্শ করছে না, এইটা। এর বাইরে আপনি যাই আঁকাবেন সেটা স্পর্শক হবে না, ছেদক হবে। কিভাবে? মনে করেন আপনি এর উপর একটা স্পর্শক আঁকালেন, এই যে, কিন্তু সেটা এই বৃত্তের স্পর্শক হবে না, সেটা হয়ে যাবে ছেদক। তার মানে এটা কিন্তু এই বৃত্তকে স্পর্শ করতেছে, কিন্তু একে তো স্পর্শ করতে পারতেছে না, ছেদ করতেছে। তার মানে এটা কিন্তু সাধারণ স্পর্শক হচ্ছে না। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আপনি এই 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 স্পর্শকটা বাদে যে বিন্দুতে স্পর্শ করছে, বৃত্তদ্বয় পরস্পরকে যে বিন্দুতে অন্তস্থভাবে স্পর্শ করছে, কেবল ওখানেই একটা স্পর্শক আঁকা যাবে। এর বাইরে আপনি যাই আঁকাতে যান, একজনের স্পর্শক হলে আরেকজনের ছেদক হয়ে যাবে। তাহলে সাধারণ স্পর্শক আর হবে না। ক্লিয়ার? এই একটাই। তাহলে একটা সাধারণ স্পর্শক, দুইটা বৃত্ত পরস্পরকে যখন অন্তস্থভাবে স্পর্শ করবে তখন তাদের একটা সাধারণ স্পর্শক। দেখেন এখন 3 নম্বরের পরে 4 নম্বর কন্ডিশন। এখন দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে ফেলে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করবে, হ্যাঁ, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের সর্বোচ্চ দুটি সাধারণ স্পর্শক থাকবে। সর্বোচ্চ দুটি সাধারণ স্পর্শক থাকবে। দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, ধরেন এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এরা পরস্পরকে ছেদ করছে। দেখেন ছেদ করছে না, এই যে একজন আরেকজনের বৃত্তে ঢুকে গেছে, ছেদ করে ফেলছে। তাহলে এর সাধারণ স্পর্শক সর্বোচ্চ দুইটা, এর বেশি হবে না। সেটা একটা হলো নিচ দিয়ে, আর একটা হচ্ছে উপর দিয়ে। ঠিক আছে? তাহলে সাধারণ স্পর্শক সর্বোচ্চ দুইটা, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে। আর এর পাশ দিয়ে করলে হবে না, কারণ এটা ছেদ করে যাবে, ছেদক হবে, স্পর্শক আর হবে না। ঠিক আছে? তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে যখন ছেদ করবে তখন তাদের সাধারণ স্পর্শক কয়টা? দুইটা। কন্ডিশন নাম্বার 5, একটা বৃত্ত যদি আরেকটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করে, একটা বৃত্ত যদি আরেকটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করে, সেক্ষেত্রে ছোট বৃত্তটি যদি বড় বৃত্তকে স্পর্শ না করে তার ভেতরে অবস্থান করে, সেক্ষেত্রে এদের কোনো সাধারণ স্পর্শক থাকবে না। এদের কোনো সাধারণ স্পর্শক থাকবে না। স্পর্শক থাকবে না। কি বলছে? ছোট বৃত্তটা কি হবে? বড় বৃত্তকে স্পর্শ করবে না, কিন্তু ছোট বৃত্তটা বড় বৃত্তের ভেতরে অবস্থান করবে। মানে এটা হলো একটা বড় বৃত্ত, এর ভেতরে একটা ছোট বৃত্ত আছে। এরকম কিন্তু একটা কেস আমরা দেখছিলাম, এই বড় বৃত্ত, এর মধ্যে একটা ছোট বৃত্ত ছিল এবং সেই ছোট বৃত্তটা এই বড় বৃত্তকে স্পর্শ করেছিল অন্তস্থভাবে, সেক্ষেত্রে একটা সাধারণ স্পর্শক ছিল, তাই না? কিন্তু এখন এই ছোট বৃত্তটা বড় বৃত্তের ভেতরে থাকবে, কিন্তু এইটা একে টাচ করবে না, সেক্ষেত্রে এদের কোনো সাধারণ স্পর্শক নাই। কেন? কারণ এমন একটা স্পর্শক যদি এর যদি স্পর্শক হয়, সে এর ছেদক হয়ে যাবে। আর একটা যে এর বড় বৃত্তের স্পর্শক হবে, সে একে স্পর্শই করবে না। কারণ এই বৃত্ত আর এই বৃত্তের কোনো সাধারণ স্পর্শক হবে না। তাহলে একটা বৃত্ত যখন আরেকটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করতেছে বাট স্পর্শ করতেছে না, তখন এদের কোনো সাধারণ স্পর্শক নাই। এই হলো 5টা কেস। হ্যাঁ, এখন এই কেসগুলোর মধ্য থেকে থিওরি আরো কিছু আলোচনা আছে, আমি সেগুলো এক এক করে এখন আলোচনা করব। হ্যাঁ, এই যে দেখেন, প্রথম কেস 1 কি ছিল? দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, দেখেন দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে বা ছেদ না করে, বা ছোট বৃত্তটি যদি বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান না করে, সেক্ষেত্রে এদের সর্বোচ্চ দুটি সাধারণ স্পর্শ, সর্বোচ্চ 4টি বৃত্ত দুটির সর্বোচ্চ 4টি সাধারণ স্পর্শক থাকবে। এই যে এখন এই ক্ষেত্রে আমাদের এইখান থেকে পরীক্ষায় কি আসে জানেন? আমাদের দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। দুইটি বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, আমরা এখন পড়ব হচ্ছে দুটি বৃত্তের
কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। প্রথম 3টা কেস থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এইটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, যার কেন্দ্র হচ্ছে এ। এই কেন্দ্রকে আমরা এ না, এই কেন্দ্রকে আমরা C1 দ্বারা প্রকাশ করলাম। C1, সিতে সেন্টার, এই 1 দ্বারা বোঝাচ্ছি 1 নাম্বার বৃত্তের কেন্দ্র। ওকে, আর এখানে একটা বৃত্ত আমরা দিলাম যার কেন্দ্র হচ্ছে C2। হ্যাঁ, C2 কেন? কারণ সিতে সেন্টার আর এটা 2 নাম্বার বৃত্তের কেন্দ্র, তাই আমরা C2 দ্বারা প্রকাশ করছি। এখন আমাকে বলেন, এই বৃত্তের তো একটা ব্যাসার্ধ আছে, সেটা হচ্ছে R1। এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলে ব্যাসার্ধ R2। এখন আপনাকে যখন বলবে এই বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাকান, এই যে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আমরা একটা অনেক সময় বলি না, এটা যদি এ বিন্দু হয়, তাকান এদিকে, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তখন এই সরলরেখার নাম কি দেই? এই যে এখানে যে এই সরলরেখার যে দৈর্ঘ্য, তার নাম কি এবি লিখি না? লিখি কিনা বলেন তো? বলি না যে এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে এবি, লিখি কিনা? তাহলে এই পাশের বিন্দু আর এই পাশের বিন্দুর, এই দুইটা বিন্দুকে একত্র করে লিখে বলি যে এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে এবি। তার মানে এবি দ্বারা বোঝায় এই সরলরেখার দৈর্ঘ্য। তাহলে এখানে যে বৃত্ত, এইটা 1 নাম্বার বৃত্ত, এটা হচ্ছে 2 নাম্বার বৃত্ত, এই বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো এই বিন্দুর নাম দিয়েছে C1 আর এই বিন্দুর নাম দিয়েছে C2। তাহলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি লিখবো বলেন তো? এইভাবে যদি প্রকাশ করি তাহলে কি লিখবো বলেন তো? কাইন্ডলি দেখি, বলেন তো, একটু বলেন তো, এবার রেসপন্স করতে হবে। বলেন, এই সরলরেখার দৈর্ঘ্য যদি এবি হয়, তাহলে আপনাকে যদি বলি যে এই বৃত্ত আর এই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে কি দ্বারা প্রকাশ করব? এই বিন্দুর নাম C1, এই বিন্দুর নাম C2, তার মানে এই বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র, মানে বৃত্তদের কেন্দ্র দুয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে C1 C2, তাই কি না? C1 C2 না, এটা যদি এবি হয়, যদি আমি এখানে C1 না দিয়ে এটা এবি দিতাম আর এই কেন্দ্রের নাম বি দিতাম, তখন কি এবি লিখতাম না? যে এই দূরত্ব হচ্ছে এবি, লিখতাম কিনা? তাহলে এখানে আমাকে কি লিখতেছি? C1 C2, C1 C2, রাইট, C1 C2, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এখানে হচ্ছে এই বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত 1, বৃত্ত 1, বৃত্ত 1, এটা হচ্ছে বৃত্ত 2। আচ্ছা, তাহলে এখন এই বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখেন, এবার লিখবেন বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। জি, থ্যাংক ইউ। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? C1 C2। এই C1 C2 ইজ গ্রেটার দেন R1 প্লাস R2, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুটির ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টা কেস থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে, আমি 3টা কেস দেখাই দিচ্ছি। তাহলে এখন এটা কোন কেস? এটা কোন কেস? যে ক্ষেত্রে বৃত্ত দুইটা, এদিকে তাকান, এটা কোন কেস? 1 নাম্বার কেস না, যে ক্ষেত্রে বৃত্ত দুইটা পরস্পরকে ছেদ করছে না, বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করছে না এবং ছোট বৃত্ত বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান করছে না, সেক্ষেত্রে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এদের ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি। কেমনে? এদিকে তাকান, এইটুক কি ব্যাসার্ধ না? এই যে এইটুক হলো ব্যাসার্ধ, আমি এটা কালার ভিন্ন করে দিচ্ছি। এইটুক হলো এই বৃত্তের ব্যাসার্ধ, এইটুক হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুইটা ব্যাসার্ধ যোগ করার পরেও আরো কিছু ডিস্টেন্স কি থেকে যাচ্ছে না? তার মানে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইটুক ব্যাসার্ধ আর এইটুক ব্যাসার্ধ যোগ করলে যা হবে তার চেয়েও এতখানি বেশি। তার মানে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি? এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধের যে যোগফল, তার চেয়ে কি বেশি হচ্ছে না? ইয়েস, এই জন্য C1 C2 ইজ গ্রেটার দেন R1 প্লাস R2। বুঝছেন কিনা বলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এটা কি এইভাবে বাংলা আসে যে ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি কি? বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এইটা কখন হবে? পরীক্ষা এইভাবে প্রশ্ন আসছে যে দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক থাকলে, এইভাবে প্রশ্ন আসছে। দেখেন, বলছে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক থাকলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দুইটি বৃত্তের সর্বোচ্চ 4টি সাধারণ স্পর্শক থাকলে, এইভাবে
দুটি বৃত্তের সর্বোচ্চ 4টি সাধারণ স্পর্শক থাকলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমন হবে? ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি, ব্যাসার্ধের যোগফলের সমান, ব্যাসার্ধের যোগফলের চেয়ে ছোট। তো দুইটা বৃত্তের 4টি সাধারণ স্পর্শক কখন থাকে? আগে বোঝেন, পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে যে দুটি বৃত্তের এটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ, দুটি বৃত্তের 4টি সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক থাকলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমন? অপশনে ছিল এদের ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি, ব্যাসার্ধের যোগফলের চেয়ে কম। এখন দুইটা বৃত্তের 4টি সাধারণ স্পর্শক কখন থাকে আগে এটা বুঝতে হবে। সরাসরি বলছে না যে দুইটা বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে, টাচ না করে, একজন আরেকজনের ভিতর অবস্থান না করে তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে বলতেছে দুইটা বৃত্তের যদি 4টি সাধারণ স্পর্শক থাকে, তো 4টি সাধারণ স্পর্শক থাকতে হলে তো এরকম চিত্র হতে হবে। আর এই চিত্রের ক্ষেত্রে যেহেতু পরস্পরকে স্পর্শ করছে না, ছেদ করছে না, সেক্ষেত্রে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এদের যে ব্যাসার্ধ এইটুক আর এইটুক, তার চেয়েও কি এতখানি বেশি না? ইয়েস। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি। তাহলে উত্তর হচ্ছে কি বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি। ব্যাস, লিখে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার গেল। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আচ্ছা, এবার 2 নাম্বার, বৃত্তদ্বয় যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে সেক্ষেত্রে এক নাম্বার কেস, মানে বৃত্ত দুটি যদি পরস্পরকে টাচ না করে, ছেদ না করে, একটা যদি আরেকজনের ভিতরে অবস্থান না করে, সেক্ষেত্রে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে কি ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি। আচ্ছা, এখন 2 নম্বরে হচ্ছে বৃত্ত দুটি যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, স্পর্শ করে সেক্ষেত্রে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখেন, দুইটা বৃত্ত, এটা একটা বৃত্ত, হ্যাঁ, যার কেন্দ্র হচ্ছে সিয়ন, ওকে, এটা আর একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে সি2। এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, যে উল্লেখ আছে বহিস্থভাবে স্পর্শ করবে, এই যে এরা পরস্পরকে বাইরে থেকে স্পর্শ করছে। হ্যাঁ, বাইরে থেকে স্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এই সি1 থেকে এই সি2 পর্যন্ত, এই সি1 সি2 এই মানটা আসলে কত হবে? এখন দেখেন, এটা হচ্ছে সেন্টার থেকে এইটুক পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ r1, আর এখানে কেন্দ্র থেকে এটা হচ্ছে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2। তাহলে এখান থেকে এইটুক যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এইটুক r1 আর এইটুক r2, এবং মাঝখানে কোনো ফাঁকা নেই। দেখেন মাঝখানে কিন্তু ফাঁকা নাই, আগের চিত্রে যেমন এইটুক r1 এইটুক r2, আর মাঝখানে যে এইটুক এক্সট্রা বেশি দূরত্ব ছিল, তাই না? আর এখানে যেহেতু মাঝখানে ফাঁকা নাই, তার মানে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এইটুক আর এইটুকের যোগফলের সমান, তাই r1 প্লাস r2। বুঝছেন কিনা বলেন? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r1 প্লাস r2। ক্লিয়ার? আচ্ছা, তাই এটা কখন? যখন দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। এই পয়েন্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, ওকে, তখন এই বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে উভয় বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। হ্যাঁ, বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধের যোগফলের সমান, মনে থাকবে, ব্যাসার্ধের যোগফলের সমান। এই যে c1 c2 = r1 + r2।
এখন পরীক্ষা এরকম আসছে, এখন আমাকে বলেন তো এই যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, এই ক্ষেত্রে এদের সাধারণ স্পর্শক কয়টা? তিনটা। কিন্তু মনে করে দেখেন, এই চিত্র কিন্তু আমরা আগে দেখছিলাম। এক্ষেত্রে এদের সাধারণ স্পর্শক কয়টা বলেন তো? এই যে দেখেন, দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তখন সাধারণ স্পর্শক একটা, দুইটা, তিনটা। তাহলে দুইটা বৃত্ত এই যে এখানে কি বহিস্থভাবে স্পর্শ করছে না, এখানে কিন্তু সাধারণ স্পর্শক তিনটা থাকবে, একটা, দুইটা, তিনটা। তাহলে এই যে তিনটা সাধারণ স্পর্শক থাকলো, তাহলে পরীক্ষক এইভাবে প্রশ্ন করবে, দুইটি বৃত্তের যদি সর্বোচ্চ সাধারণ স্পর্শক তিনটা থাকে, সেক্ষেত্রে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এইভাবে প্রশ্ন করবে। সর্বোচ্চ সাধারণ স্পর্শক তিনটা, এটা কোন ক্ষেত্রে হয়? এটা তো হয় যখন দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে সরাসরি বলছে না যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে। বলছে দুইটা বৃত্তের সর্বোচ্চ সাধারণ স্পর্শক যদি তিনটা থাকে, তো সর্বোচ্চ সাধারণ স্পর্শক তিনটা হওয়ার কেস তো একটাই, যখন পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। কথা কি বুঝছেন? সেক্ষেত্রে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধের যোগফলের সমান। পরীক্ষা এরকম আসছে, দুইটা বৃত্ত, এদিকে তাকান, দুইটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার দেখেন, এবং বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই প্রশ্ন পরীক্ষা আসছে। দুটি বৃত্তের ব্যাসার্ধ দেখেন, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। হ্যাঁ, বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, তাহলে দুইটা বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে r1 = 3 সেন্টিমিটার আর r2 = 7 সেন্টিমিটার। ঠিক আছে, এবং এই বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, যে বহিস্থ বাইরে থেকে স্পর্শ করছে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে, এইটুকু হচ্ছে 7, এইটুকু হচ্ছে 3, তাহলে এইটুকু হবে কি 7 + 3, তার 10 সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে 10 সেন্টিমিটার। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, কিন্তু পরীক্ষায় ভিন্ন ভাবে প্রশ্ন আসে। এখন কেউ যদি না বোঝে যে দুইটা বৃত্তের সর্বোচ্চ সাধারণ স্পর্শক তিনটা থাকলে পরে ঘটনা এরকম ঘটে, সে তো বুঝতেই পারবে না কোশ্চেনটা। সরাসরি বলছে না যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, বলবে যে এখানে তো সরাসরি বলে দিছে, বলবে যে দুইটা বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, এবং এই বৃত্ত দুইটির সর্বোচ্চ সাধারণ স্পর্শক তিনটি আছে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এখন সরাসরি বলছে না যে বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, বলছে এদের সর্বোচ্চ সাধারণ স্পর্শক তিনটা। আরে ভাইয়া, সর্বোচ্চ সাধারণ স্পর্শক তিনটা মানেই পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করা। ওকে, আচ্ছা। এখন দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, এবং এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হলে বৃত্ত দুটি এদের সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক থাকবে? উত্তর দেন। সাধারণ স্পর্শক থাকবে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার,
এবং এদের মানে ওই বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হলে এদের সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক থাকবে? এর উত্তর কি হবে? ঘুম ধরতেছে, ঘুমান। ঘুম ধরলে ঘুমায় পড়বেন, পরে ক্লাস দেখে নেবেন, তাইলে তো হয়ে গেল। এটা উত্তর কত বলেন? কিভাবে 4টা হলো বলেন তো? জুলেখা আক্তার, আপনার উত্তর রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। কিভাবে 4টা হয়েছে? আচ্ছা 4টা বলছেন রাদিয়া, তারপর হচ্ছেন আফরিন, জেরিন, জারিন, ইভা। হ্যাঁ রাইট, 4টা। আচ্ছা, যখন আপনাকে বলবে এরকম 2টা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তাকান, 2টা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং 2টা বৃত্তের ব্যাসার্ধ দিয়ে এবং এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যখন দেওয়া থাকবে, দিয়ে যখন বলবে যে এদের সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক থাকবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে, মনোযোগ দিন, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই দুইটা, এই যে ব্যাসার্ধ কি r1 = কি 8 না, আর ব্যাসার্ধ r2 = কত 5, এই ব্যাসার্ধ দুইটা যোগ করতে হবে, যে r1 + r2, r1 + r2, r1 + r2 এখানে কত, r1 + r2 8 + 5 = 13। তার মানে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফল হচ্ছে 13, কিন্তু কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 17। তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব c1 c2 = কি 17 না, দেওয়া আছে যে, আর ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কত 13। তাহলে c1 c2 এর মান হচ্ছে 17 আর ব্যাসার্ধ দ্বয়ের যোগফল হচ্ছে 13। তাহলে c1 c2 বেশি, তাহলে c1 c2 ইজ গ্রেটার দ্যান r1 + r2, তাই ঘটছে কিনা? এই কন্ডিশন যখন ঘটে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বেশি, ব্যাসার্ধের যোগফল হচ্ছে, তার মানে বৃত্তদ্বয় কি, বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করেনি, টাচ করেনি, ছেদ করেনি, একজন আরেকজনের ভিতরে না, এরকম চিত্রটা এরকম। আর এরকম থাকলে কয়টা হয়? 1টা 2টা 3টা 4টা, বুঝছেন? এই যে প্রশ্ন দেখে বুঝতে হবে, মানে আপনাকে এই যে মানে এই কন্ডিশনগুলো না জানলে তো আপনি বুঝতেই পারবেন না যে কি প্রশ্ন আসছে। হ্যাঁ, বুঝতেন বিষয়টা? আবার যদি বলতো যে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে যদি 17 না দিয়ে 13 থাকতো, তখন r1 + r2 = হতো 13, তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13, আবার ব্যাসার্ধের যোগফল 13, তখন বুঝতাম কি যে c1 c2 = r1 + r2। এটা কখন ঘটে? এটা ঘটে যখন দুই বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তখন বলতাম যে সাধারণ স্পর্শক কয়টা, 1টা 2টা 3টা, বুঝছেন? হ্যাঁ, উপরে নিচে 2টা আর আড়াআড়ি 2টা, ঠিক আছে, আশা করি বুঝছেন। হ্যাঁ, এগুলা কিন্তু প্রশ্ন, ক্রিয়েটিভ কোশ্চেন, সরাসরি বলছে না, বুঝে নিতে হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখে। 3 নাম্বার 3 নম্বরে 2টা বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, 2টি বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, তবে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আচ্ছা দেখেন, 2টা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে, এটা একটা বৃত্ত, আর একটা বৃত্তকে অন্তস্থভাবে মানে ভেতর থেকে স্পর্শ করছে, এই যে। তাইলে ধরেন একটু ছোট করে দিই, বুঝাইতে সুবিধা হবে। এই বড় বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে c1, ছোট বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে c2। এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে এইটুক। এখন এইটুক আসলে কত হবে এটা আমরা দেখব, সবাই মনোযোগ দেন। এটা আসলে কত হবে, এই ডিসটেন্সটা কত খেয়াল করেন। তাহলে এইটুক যখন আপনি নিবেন, এই দেখেন এদিকে তাকান, এই পুরো এই যে দেখেন, এই পুরো যে দূরত্বটা, এই যে সম্পূর্ণ যে দূরত্বটা, এই দূরত্বটা কি বলেন তো? এই দূরত্বটা হচ্ছে r1,
এই দূরত্বটা হচ্ছে R1, কারণ এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ, দেখেন যে কেন্দ্র থেকে বড় বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ R1। আর এদিকে তাকান, এই কেন্দ্র থেকে এইটুক পর্যন্ত দূরত্ব, যে হলুদ দাগ দেওয়া, এটা কি? এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে আমার লাগবে কতটুক বলেন তো? আমার লাগবে হচ্ছে এইটুক, এই যে লাল দাগ দিয়ে দিচ্ছে এখন, আমার লাগবে হচ্ছে এই যে এইটুক, এই যে এইটুক, এই যে এটা কি কালার করবো? এটা হচ্ছে, এটা কি কালার? এটা হচ্ছে আসমানি কালার। হ্যাঁ, তাহলে আমার লাগবে হচ্ছে এই যে আসমানি কালার দিছি যেটা, হ্যাঁ ওইটুক, কারণ এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, তার মানে এইটুক দূরত্ব লাগবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পুরো, এই যে তাকান, এই যে সম্পূর্ণ ব্যাসার্ধ যে R1, এই পুরোটা থেকে আমি যদি এই যে এইটুক বাদ দিই, তাহলে কি এইটুক না? ইয়েস, তার মানে এই পুরো ব্যাসার্ধ, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ R1 থেকে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ এইটুক R2 বাদ দিলে পরে আমি পাবো হচ্ছে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বোঝা গেছে বিষয়টা? তার মানে যখন দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে, সেক্ষেত্রে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই বৃত্ত দুটির ব্যাসার্ধের বিয়োগ ফলের সমান। তাই এখানে C1 C2 is greater than R1 minus R2, C1 C2 is greater than, sorry, equal to R1 minus R2। আমার কথা কি বুঝছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে তিনটা কেস দেখালাম, এই তিনটা ক্ষেত্রেই পরীক্ষা আসে যে দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যখন দুইটা বৃত্ত পরস্পরকে টাচ করবে না, স্পর্শ করবে না, ছেদ করবে না, এবং একটা বৃত্ত আরেকটা বৃত্তের অভ্যন্তরে থাকবে না, মানে এরকম, সেক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি, এই যে এইটুক বেশি, এতটুক বেশি। হ্যাঁ, আচ্ছা। আর দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে, এই যে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। দুইটা বৃত্ত যখন পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে, তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধের বিয়োগফলের সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে কয়টা স্পর্শক হয়? সর্বোচ্চ সাধারণ স্পর্শক একটা, এই যে একটা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম যে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, বলবে এদের সর্বোচ্চ সাধারণ স্পর্শক কয়টা? তো আমি দেখতে পাচ্ছি ব্যাসার্ধ R1 5, R2 হচ্ছে 3, আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই 2 কিভাবে আসবে? 5 - 3 করেন, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করেন। এই যে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে R1 হচ্ছে 5 - 3 ইকুয়াল টু কত? 2। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 আমরা পেয়ে গেছি R1 - R2 করে। তার মানে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফলের সমান হয়েছে। কখন হয়? যখন দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, আর সেক্ষেত্রে সাধারণ স্পর্শক সর্বোচ্চ একটা থাকে। ক্লিয়ার আছে বিষয়টা? পরীক্ষায় প্রশ্ন আসছে এরকম যে দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আর বলতেছে যে এদের সাধারণ স্পর্শক কয়টা। সেক্ষেত্রে আপনি এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব দেওয়া আছে, সেই দূরত্বটা কি ব্যাসার্ধের যোগফলের সমান হচ্ছে, নাকি বিয়োগফলের সমান হচ্ছে, নাকি যোগফলের চেয়ে বেশি হচ্ছে? এই তিনটা টেস্ট করে বলে দিবেন যে আসলে কয়টা সাধারণ স্পর্শক। আমি কি বুঝাইতে পারছি? আমার এই কথাটা কি বুঝছেন? হ্যাঁ, আমি দেখেন, বলবে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 5 সেন্টিমিটার, হ্যাঁ, আর একটা হচ্ছে R2 ইকুয়াল টু 3 সেন্টিমিটার, এবং বলল এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। বললো এদের সর্বোচ্চ সাধারণ স্পর্শক কয়টা। আপনার কাজ হলো এই R1 এবং R2 এর সাহায্যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করা। আমরা জানি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এরকম কয়টা কেস আছে? 3টা। একটা হচ্ছে R1 প্লাস R2, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব R1 প্লাস R2 চেয়ে বড়, আর একটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব R1 প্লাস R2 সমান, হ্যাঁ, আর একটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি R1 মাইনাস R2 সমান। তো আমাকে দেখতে হবে যে এই R1 আর R2 যোগ করলে কত হয়? 8 হয়, কিন্তু দেওয়া আছে 2। ওকে ফাইন, ঠিক আছে। R1 আর R2 বিয়োগ করলে হয় 5 - 3 বিয়োগ করলে হয় 2, এবং দেখতে পাচ্ছি যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে আছে 2। তার মানে এই কন্ডিশনের সাথে মিলছে, আর এই কন্ডিশন কখন হয়? যখন বৃত্তদ্বয় পরস্পরকে কি করে? অন্তস্থভাবে স্পর্শ করে। অন্তস্থভাবে স্পর্শ করলে স্পর্শক থাকে একটা। এই হলো বিষয়। আপনাকে যখন এরকম দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে, তখন আপনি ওই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই 3 কন্ডিশনের সাথে কোনটা মিলছে, যেটা মিলবে সেই অনুপাতে দেখাতে হবে যে
কয়টা সাধারণ স্পর্শক থাকবে সর্বোচ্চ। ঠিক আছে, আশা করি বুঝছেন। এইবার কিছু নোট লাগবে, কিছু নোট লিখবেন। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শ বিন্দু ব্যতীত বৃত্তের অন্যান্য সকল বিন্দু অপর বৃত্তের বাইরে অবস্থান করবে। এটা কি বলছে দেখেন, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, মনে করেন এটা একটা বৃত্ত, হ্যাঁ, এবং এখানে আছে একটা বৃত্ত। এই বৃত্ত দুইটা কিন্তু পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। যখন বহিস্থভাবে স্পর্শ করবে তখন এই স্পর্শ বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু, মানে কি জানেন, এই যে এখানে তো একটা স্পর্শ বিন্দু আছে, এই স্পর্শ বিন্দু ব্যতীত এই বৃত্তের যত বিন্দু আছে সে প্রত্যেকটা বিন্দু কিন্তু এই বৃত্তের বাইরে, এই কথা বলছে। হ্যাঁ, স্পর্শ বিন্দু ব্যতীত এই বৃত্তের যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু কিন্তু এই বৃত্তের বাইরে করতেছে অবস্থান। আবার এই স্পর্শ বিন্দু ব্যতীত এই বৃত্তের যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু কিন্তু এই বৃত্তের বাইরে অবস্থান করতেছে। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শ বিন্দু ব্যতীত, এই যে স্পর্শ যে বিন্দু আছে এই বিন্দুটা ব্যতীত এই বৃত্তের যত বিন্দু আছে সবগুলো এর বাইরে অবস্থান করতেছে। আবার এই বৃত্তের যত বিন্দু আছে সেই বিন্দুগুলো আবার এর বাইরে অবস্থান করতেছে। ঠিক আছে, বুঝছেন বিষয়টা? তাহলে স্পর্শ বিন্দু ব্যতীত বাকি সব বিন্দু অন্য বৃত্তের মানে বাইরে অবস্থান করতেছে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে দুটি বৃত্ত, দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, তবে স্পর্শ বিন্দু ব্যতীত ছোট বৃত্তের অন্য সকল বিন্দু বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে, বড় বৃত্তের ভেতরে অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা, কি বলছে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, যে তো অন্তস্থভাবে স্পর্শ করা মানে তো এই যেরকম, বুঝতে, অন্তস্থভাবে স্পর্শ করা এরকম না, তাইলে অন্তস্থভাবে স্পর্শ করলে এই যে স্পর্শ বিন্দু, হ্যাঁ, এই স্পর্শ বিন্দুটা কিন্তু কার উপরে, এই স্পর্শ বিন্দু কিন্তু এই ছোট বৃত্তের উপর অবস্থান করতেছে, বড় বৃত্তের উপর অবস্থান করতেছে। আর এই স্পর্শ বিন্দু ব্যতীত আর যে বিন্দুগুলো আছে এই সব বিন্দু কিন্তু দেখেন এই যে ছোট, এটা কি ছোট বৃত্ত না, এই ছোট বৃত্তের যে যত বিন্দু আছে সবগুলো কিন্তু এই বড় বৃত্তের ভিতরে অবস্থান করতেছে। এই কথা বলছে যে দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তবে স্পর্শ বিন্দু ব্যতীত, মানে এই বিন্দু ব্যতীত এই ছোট বৃত্তের যত বিন্দু আছে, ছোট বৃত্তের সকল বিন্দু বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান করতেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ব্যাস, আচ্ছা, আর একটা নোট লিখবেন, একটি বৃত্ত ও একটি ত্রিভুজ, সর্বনিম্ন
সর্বনিম্ন দুটি বিন্দুতে ছেদ করে। দুটি বিন্দুতে ছেদ করে। একটা বৃত্ত এবং একটা ত্রিভুজ সর্বনিম্ন দুটি বিন্দুতে ছেদ করে। আবার যদি বলি যে একটা বৃত্ত এবং একটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, হ্যাঁ, একটি বৃত্ত ও একটি আয়ত বা বর্গ সর্বনিম্ন দুটি বিন্দুতে ছেদ করে। দুটি বিন্দুতে ছেদ করে। কিভাবে? সর্বনিম্ন দুইটা। দেখেন কিভাবে। ধরেন এটা একটা বৃত্ত, আমি যদি এর মধ্যে একটা ত্রিভুজ আঁকাই, এই যে ত্রিভুজ, দেখেন এই বৃত্ত এই ত্রিভুজকে কিন্তু এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে। কোনো না কোনো দুইটার চেয়ে কম বিন্দুতে ছেদ করাতে পারবেন না। দুইটার চেয়ে কম বিন্দুতে ছেদ করাতে পারবেন না, কিন্তু দুইয়ের অধিক হবে। কিন্তু দুইয়ের অধিক হবে মানে আমি যদি এই ত্রিভুজটা এরকম আঁকাতাম, মনে করেন ধরেন এটা একটা ত্রিভুজ, তো এই বৃত্তটা এই ত্রিভুজকে কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা, দুইটা, তিনটা, চারটা। দুইয়ের অধিক হবে কিন্তু দুইয়ের চেয়ে কম হবে না। একটা বৃত্ত একটা ত্রিভুজকে দুইয়ের চেয়ে কম বিন্দুতে ছেদ করাতে পারবেন না। মনে করেন যে একজন বলুন, না ভাই আমি যদি বৃত্তটাকে শুধু এর উপর দিই, যদি শুধু এর উপর দিন তাও কিন্তু দেখেন এই যে একটা, এই যে একটা। তাহলে একটা বৃত্ত একটা ত্রিভুজকে মিনিমাম দুইটা বিন্দুতে ছেদ করবে, বেশি বিন্দুতে হতেই পারে। আচ্ছা, হ্যাঁ, একটা বৃত্ত যখন একটা বর্গকে ছেদ করবে তখনও মিনিমাম দুইটা। এর মধ্যে একটা বর্গ আঁকাবেন, এই যে দুইটার চেয়ে কম হবে না, দুইটার চেয়ে বেশি হতে পারে। ধরেন আমি আঁকালাম এরকম একটা বর্গ আঁকালাম, এই যে এরকম একটা বর্গ আঁকালাম, দেখা গেল যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অনেক বিন্দুতে ছেদ করতে পারে। হ্যাঁ, কিন্তু মিনিমাম দুইটার চেয়ে কম বিন্দুতে ছেদ করবে না। আবার এর সাথে একটা আয়ত আঁকান, এটা বৃত্ত, এখন একটা আয়ত আঁকান, এই যে মিনিমাম দুইটা, বেশি হতেই পারে। এটা বৃত্ত, এই আয়ত আমি যদি এরকম আঁকাই দিই, এই যে, তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, মিনিমাম দুইটা, সর্বনিম্ন দুইটা বিন্দুতে ছেদ করবে। তার মানে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ এরা যদি পরস্পরকে ছেদ করে তাহলে মিনিমাম দুইটার চেয়ে কম হবে না। একটা বৃত্ত আর একটা আয়ত বা বর্গ যদি ছেদ করে তাও দুইটা। এখন বৃত্তের সাথে যদি রম্বস দেন, এটা বৃত্ত, এর সাথে একটা রম্বস, তাও মিনিমাম দুইটা, মানে চতুর্ভুজের সাথে দুইটা। হ্যাঁ, দুইটার চেয়ে বেশি হতে পারে কিন্তু কম হবে না। আবার সামান্তরিক দেন, এটা একটা বৃত্ত, একটা সামান্তরিক যখন আঁকাবেন তখন মিনিমাম কয়টা? দুইটা। তার মানে একটা বৃত্ত একটা ত্রিভুজের সাথে বা একটা আয়ত, বর্গ বা একটা সামান্তরিক বা একটা রম্বসের সাথে বা একটা ট্রাপিজিয়ামের সাথে যদি দেন, মিনিমাম দুইটা চতুর্ভুজের সাথে। হ্যাঁ, তাই ধরেন একটা ট্রাপিজিয়াম আঁকালেন, এই যে, মানে এরকমই দিলেন, এই যে, তাহলে মিনিমাম দুইটা হবে। কিভাবে? দেখেন এখানে বেশি হয়ে যাচ্ছে না, দুইটাই তো হয়েছে, এই একটা, দুইটা। দুইটার চেয়ে নিচে তো হচ্ছে না, দুইটাতে নিচে হতে পারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হতে পারে। কিভাবে? দেখেন ধরেন এটা দিলাম না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুইটার চেয়ে নিচে হবে না, দুইটা, মিনিমাম দুইটা। তার মানে আমি যদি চতুর্ভুজের কথা বিবেচনা করি, বা পরীক্ষাতে এইভাবে আসছে যে একটা ত্রিভুজের সাথে একটা বৃত্ত বা একটা আয়তের সাথে একটা বৃত্ত, একটা বর্গের সাথে একটা বৃত্ত, হ্যাঁ, একটা সামান্তরিক বা একটা রম্বসের সাথে একটা বৃত্ত, সর্বনিম্ন কয়টা? সর্বনিম্ন দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। ক্লিয়ার বিষয়টা? এই পয়েন্টটা একটু নোট দিয়ে লিখে রাখবেন। আর একটা পয়েন্ট একটু লিখে নেন, একটি ত্রিভুজের, নোট দিয়ে লিখবেন, একটি ত্রিভুজের প্রতিটি বাহুই তার অন্তবৃত্তের স্পর্শক। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। একটা ত্রিভুজের প্রতিটি বাহুই তার অন্তবৃত্তের স্পর্শক। এখন প্রশ্ন হচ্ছে অন্তবৃত্ত কি? অন্তবৃত্তটা তো জানেন,
অন্তবৃত্ত তো জানো, অন্তবৃত্ত। অন্তবৃত্ত জানেন না? অন্তবৃত্ত হচ্ছে কি? অন্তবৃত্ত হচ্ছে একটা বৃত্ত যা কি থাকে, যা হচ্ছে একটা ত্রিভুজের ভিতরে অবস্থান করে এবং তিন বাহুকে জাস্ট স্পর্শ করে। মনে আছে আপনাদের পড়াইছিলাম যে একটা বৃত্ত যা ত্রিভুজের অভ্যন্তরে থাকবে এবং ত্রিভুজের তিন বাহুকে জাস্ট স্পর্শ করে থাকবে, এটা হলো অন্তবৃত্ত। তো এটা যদি এবিসি ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজের এটা হচ্ছে অন্তবৃত্ত। এখন এই অন্তবৃত্ত কি করছে? আচ্ছা, এই যে ত্রিভুজের যে বাহু, এটা কি ত্রিভুজের বাহু না? এই ত্রিভুজের বাহুটা কি এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শ করে নাই? ইয়েস ইয়েস, জাস্ট টাচ করছে। আবার এই ত্রিভুজের এই বাহুটা কি এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শ করছে না? ইয়েস। আবার ত্রিভুজের এই বাহুটা কি এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শ করছে। তাহলে যে সরল রেখা কোনো একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শ করে তাকে কি বলে? স্পর্শক বলে। তার মানে এই সরল রেখাটা কিন্তু এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। হ্যাঁ, আবার এই সরল রেখাটা কিন্তু এই বৃত্তেরই এই বিন্দুতে স্পর্শক। আবার এই সরল রেখাটা কিন্তু এই বৃত্তেরই এই বিন্দুতে স্পর্শক। তার মানে এই বৃত্তের নাম হচ্ছে এই ত্রিভুজের অন্তবৃত্ত। তাহলে এই ত্রিভুজের যে অন্তবৃত্ত, এই অন্তবৃত্তের স্পর্শক এই ত্রিভুজের বাহুগুলাই কি এই অন্তবৃত্তের স্পর্শক হলো না? এই কথাই বলছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুই, দেখেন প্রতিটি বাহু মানে এই বাহু এই বাহু এই বাহু, তিন বাহুই হচ্ছে এর ভিতরে যে অন্তবৃত্ত আছে তার স্পর্শক। ক্লিয়ার বিষয়টা? এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। একটা ত্রিভুজের প্রতিটা বাহুই কি এর ভিতরে যে অন্তবৃত্ত আছে সেই অন্তবৃত্তের কি স্পর্শক। কারণ আমরা জানি অন্তবৃত্ত হচ্ছে এটা যে বৃত্তটা হচ্ছে কোন ত্রিভুজের ভিতরে থাকে এবং তিন বাহুকে স্পর্শ করে থাকে, বলাই আছে, তাকে বলে অন্তর্বৃত্ত। ক্লিয়ার আছে বিষয়টা? হ্যাঁ, তাহলে এই পর্যন্তই আমি রাখবো আজকে। এরপর আমাদের স্পর্শক রিলেটেড অনেক গাণিতিক সমস্যা আছে এবং আরো কিছু থিওরি আছে। ওই থিওরিটিক পড়ালে হয়তো থিওরিটিক শেষ হবে, কিন্তু গাণিতিক সমস্যাতে যাইতে পারবো না। এই জন্য ওই থিওরিটিক রেখে দিলাম আগামী ক্লাসে। আগামী ক্লাস মানে আগামীকাল সকালে নিব। হ্যাঁ, শনিবার তাই না? শনিবার, হ্যাঁ, আগামীকাল সকালে আমি ক্লাসটা নিয়ে নিব। ঠিক আছে, আগামীকাল সকাল 7:30টার দিকে আবার ক্লাস হবে। তাহলে আমাদের স্পর্শকের যত গাণিতিক সমস্যা থাকবে সব শেষ করে দিব। তারপর বৃত্তের ক্ষেত্রফল থাকবে শুধু। হ্যাঁ, এটুকু পড়ালে পরে আর র্যান্ডম প্রবলেমস পড়ালে বৃত্ত শেষ। আর ঘনজ্যামিতি পড়াইতে আমার লাগবে হচ্ছে 4 থেকে 5টা ক্লাস। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।